নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে আবার আমি এলাম। তো এখন সন্ধ্যা, রাতের ডিনারের দায়িত্ব আমার। অবশেষে রান্নাটা যখন আমাকেই করতে হচ্ছে, তাহলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। সঙ্গে থাকুন, তো দেখুন আমার কিচেন প্রসেস। ওকে, তো এই হচ্ছে আমাদের কিচেন রুম। এখানে এক্সস্ট ফ্যানটা আছে, চালিয়ে নিচ্ছি। এবারে আজকের মেনু হচ্ছে এই যে চিকেন এনে রেখেছি, চিকেন কারি হবে, আলু দিয়ে চিকেন কারি, আর সঙ্গে ভাত থাকছে। তো শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। এই যে গ্যাসটা, ওখানটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের কি হলো, শেষ হয়ে গেল নাকি? ভেরি নাইস, শুরু হয়ে গেছে চিকেন। কড়া বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হলে এবার আমি তেলটা দিব। তো রিসেন্টলি আমাকেই আমার বাড়িতে রান্না করতে হচ্ছে, বাকি কেউ তেমন রান্না করার না থাকার জন্য আর কি। তো ভেরি ইন্টারেস্টিং, নট ব্যাড। ওকে, তাহলে প্রথমে আমি কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে আলুটাকে ভেজে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে আলুটাকে সুন্দর করে ভেজে দেব। সঙ্গে থাকুন, কিন্তু টেস্ট কেমন হতে চলেছে শেষে বলছি। এই শব্দটা একটু কম হবে। আসলে এক্সস্ট ফ্যানটা চালালে সুবিধা হয়, কিন্তু দেখছি এখন শব্দটা অনেকটা হচ্ছে, গাড়ির শব্দ। তো এই শব্দটা যাতে অ্যাভয়েড করা যায়, তাই জন্য এক্সস্টটা আপাতত বন্ধ করলাম। খুব বেশি ধোঁয়া টোয়া যখন হবে তখন চালাবো। এই যে আলু, আমরা বেশি মানুষ নেই, আজকে আমরা 5 জন আছি বাড়িতে, তো এই 5 জনেরই প্রিপারেশন হচ্ছে। তাহলে আলুটা আগে ভেজে নি সুন্দর করে। তবে রাঁধতে গেলে ছ্যাঁকা তো একটু খেতেই হবে, আমি অনেকবারই খেয়েছি অলরেডি। ছ্যাঁকা খেয়ে খেয়ে এখন একটু অভ্যস্ত হয়ে গেছি। আলুটাকে একটু হালকা ভেজে নেব। এই ফাঁকে একটু গল্প বলি। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি কিন্তু আমার ফিল্ম ব্লগস থেকে দূরেই আছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মাঝখানে আমার অনেকগুলো সমস্যা গেছে। আমার স্ত্রী খুব অসুস্থ ছিল, কিডনি ডিজিজ হয়েছিল, এবং তার ডায়ালিসিস চলছিল। ফলে দীর্ঘদিন আমি অ্যাবসেন্ট ছিলাম, তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। এবং 2024 ডিসেম্বরে আমার স্ত্রী পরলোক গমন করেছে। তো তারপর থেকে খুব কিছুটা উদাসীন ছিলাম। তারপরে আস্তে আস্তে নিজেকে ঠিক করে নিয়েছি। তবে অ্যাকচুয়ালি আমাদের একজন রান্নার কুকও রেখেছিলাম, কিন্তু সমস্যা হলো তার পারিবারিক কিছু এমন সমস্যা হলো তার ব্যক্তিগত জীবনে, যে সে কুকিং ছেড়ে চলে গেল। তো তারপরে আবার আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, সম্ভাব্য কুক যারা। তো সেরকম ভাবে মনোপুত কাউকে পাওয়া যায়নি। আর যে 1-2 জন সম্ভাব্য রাজি হয়েছিল, তারা ইচ্ছা করেই হয়তো এমন একটা রেট বলছে যেটা প্রোভাইড করা সত্যি খুব মুশকিল। আর এই 3-4 জনের জন্য 4-5 হাজার টাকা কুকিং ফিস মান্থলি, এটা হয়তো অনেকটাই অসম্ভব আমার পক্ষে। তাই ঠিক করলাম যে না, আমি নিজেই কুকিংটা শুরু করি।
প্রথম প্রথম তো একটা অসুবিধাই হচ্ছিল বুঝতে, পরিমাণগুলো ঠিকঠাক বুঝতে সত্যি অসুবিধা হচ্ছিল। তো এখন মোটামুটি আমি শিখে গেছি, অনেকটাই শিখে গেছি। দীর্ঘদিন প্রায় আমাদের কুক গেল প্রায় 7-8 মাস হয়ে গেছে, তারপর থেকে আমি হাল ধরেছি। এবং প্রথম মাসটা কখনো খারাপ কখনো ভালো এইভাবে চলছিল। তা এখন রিসেন্টলি আর খারাপ নেই, মোটামুটি আমার যারা যারা খাচ্ছে আর কি, তাদের রেকমেন্ডেশন হচ্ছে ভেরি নাইস কুকিং, তার প্রত্যেকেই ভালো বলছে এই আর কি। তাহলে দেখা যাক আজকেরটা কেমন হয়, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি কিছু কারি মশলা দিয়ে দিলাম, এতে হচ্ছে এই মশলাগুলো দিলাম, তেজপাতা আছে আপনার, এবার একটু জিরা দিয়ে দিব, হালকা হালকা একটু দিব। এই মশলার মধ্যে আমি কি কি দিয়েছি না, কি বলে মানে হচ্ছে নামও ভুলে যাই, এটা বলছি। এবারে পেঁয়াজটা দিচ্ছি, মাংসের তরকারিতে একটু পেঁয়াজ বেশি লাগে, আপনারাও জানেন। পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা লাল করে দেবো, কারণ পেঁয়াজটা একটু লাল হবে তবে যে তরকারির টেস্টটা কিন্তু সুন্দর হয়। পেঁয়াজটা লাল করছি, আদা এখানটায় করা আছে, আদা আদা রসুন একসাথে পেস্ট করা আছে, হালকা একটু জল নেবো একদম কম করে, ঠিক আছে। হালকা লাল হোক, আর প্রথমে আমি যে দিয়েছিলাম সেটা হচ্ছে 4 পিস লবঙ্গ, 4 পিস হচ্ছে ছোট এলাচ, আর দালচিনি পরিমাণ মতো একদম কম করে, এই ছিল মশলা। তার সাথে 2টা ছোট তেজপাতা, তারপর তো আপনারা দেখলাম যে আমি পেঁয়াজ দিলাম, এই পেঁয়াজ দিয়ে একটু ভালো করে লাল করে দিতে হবে, এটাই চলছে। পেঁয়াজ দিয়ে লাল করে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই রাঁধেন, তো আমার মনে হয় কেউ 2 ধরনের রান্নাকারী আমি দেখেছি। এক হচ্ছে কিছু মানুষ কুকিংটাকে খুব নিজস্ব প্যাশন বলে নিয়েছেন, মানে পারিবারিক মানে পরিবারের মধ্যেই আর কি, যে খুব ইন্টারেস্ট নিয়ে রান্না করা, যে আমি ভালো রান্না করবো, ডে টু ডে রান্না আপডেট করবো, ভালো শিখবো। আর এখন তো ইউটিউবের কল্যাণে কুকিং যদি কেউ শিখতে চায় আমার মতো আর কি, তাহলে সে কিন্তু অনেক ভালো রান্না শিখতে পারবে। বাস্তবে ইউটিউবে অনেকেই খুব ভালোভাবে কুকিং প্রসেস দেখাচ্ছেন, যেটা খুব ইমপ্রেসিভ এবং নতুন নতুন জিনিস শেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার রান্নার টোটালটাই শেখা কিন্তু ইউটিউব থেকে, কারণ আগে তো আমাকে রান্নার ব্যাপারটার মধ্যে থাকতেই হতো না, রান্না আমি করতামই না, এমনকি রান্না ঘরেও আসতাম না, এরকম ব্যাপারটা। তো সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমাকে আসতে হয়েছে। তো এখন আমি এর মধ্যে যেন একটা আলাদা আর্ট খুঁজে পেয়েছি, যে কুকিং অলসো এ আর্ট, মানে রান্নাটাও একটা শিল্প। আর বেশ আগ্রহ পাচ্ছি, খুব ভালো লাগছে কিন্তু কুকিং করতে, কারণ কুকিং করি, খাওয়াচ্ছি, আর ইনস্ট্যান্ট রিভিউ পেয়ে যাচ্ছি পরিবারের লোকজনদের কাছে, এবং রিভিউর বেশিরভাগটা এখন ভালো আসছে, ফলে ইন্টারেস্ট পেয়ে গেছি। চেষ্টা করছি ডে টু ডে নতুন নতুন রেসিপি দেখার, শেখার। আর আমি একটা খাতা করে ফেলেছি কিন্তু, যেখানে আমি রেসিপিগুলো লিখে রাখি। পেঁয়াজটা হয়ে এসছে, আমি একটু এবার আদাটা দিয়ে একটু ভেজে নেব। আদাটা দিলে কিন্তু তেলটা একটু ঠিকঠাক,
তো আদাটা দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আদা আদা পেঁয়াজটা রেডি হয়ে গেলে তারপরে অন্যান্য গুঁড়া মশলা যেগুলো আছে, ধরুন জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া, এগুলোই তো মেনলি শুকনো মশলা। তো ওটা দিব। তো তার আগেই আদা। তো এখানে একটু টমেটো হালকা দিলে ভালো হতো, কিন্তু আজকে আমার স্টকে টমেটো নেই, ভুলে গেছি। আপনারা একটু টমেটো দিয়ে দিলাম হালকা করে, খুব ভালো হবে। বাহ, এটাই খুব সুন্দর সেন্ট আসছে। আদা পেঁয়াজের মিশ্র সেন্ট ভালোই আসছে। হালকা একটু মশলা দেওয়ার আগে জল দিয়ে দিচ্ছি, যাতে বাকি মশলাটা না পুড়ে যায়। না দেখি আর মশলাটা পুড়ে যেতে পারে, যেটা দিব আর কি। এই হয়ে গেল। এবারে হচ্ছে আমার মশলা দিবা, আমার রেডি আছে, সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। তো জিরা দিব, হলুদ দিলাম, আর জিরা পরিমাণ মতো দিচ্ছি। জিরা হয়ে গেল। এরপরে ধনিয়াটা, জিরা আর ধনিয়ার মধ্যে জিরাটা তুলনায় ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিতে হয়, দিলে কিন্তু তরকারিটা একটু ভালো হয়, বেশি ভালো হয়। হয়ে গেল। তারপর লঙ্কা গুঁড়ো দিলাম। এই ছিল মশলা। মশলাটা হচ্ছে এইবার হচ্ছে আমাকে এটাকে একটু কষে নিতে হবে। মশলাটাকে হালকা একটু জল দিয়ে ধরুন আলু শুকিয়ে রেখে হালকা কষে নেব। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, নুনটা কিন্তু আমি দুবারে দেবো, একবারে না। এই স্টেজে হালকা একটু নুন দিব, তারপরে আরেকবার তরকারিটা বসানোর পরে একটু চালাই, তাহলে একটা অসুবিধা হবে। তারপর তরকারিটা একটু ঠিক হয়ে গেলে তখন আমি তরকারিটা বসিয়ে দিলে আবার আরেকটা নুনটা দিব। কারণ আমরা তো মেনলি কি করছি, আয়োডাইজ সল্ট ইউজ করছি। তো এই একদম প্রথম স্টেজ থেকে পুরো নুনটা দিয়ে দিলে নুনের যে আয়োডিনের যে গুণটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে আমরা যদি দুটো পার্টে নুন, তাহলে সেকেন্ড পার্টের যে নুনটা দিচ্ছি আমরা, সেখানে কিন্তু আয়োডিনটা আমরা পাচ্ছি, ভরপুর পাচ্ছি। এই হচ্ছে কারণ যে এক পার্টে অনেকে এক পার্টেই দিয়ে দেন, প্রথম বাচ্চাতেই দিয়ে দেন পুরো পরিমাণ মতো নুন, শেষে দেখে নেন ঠিক হলো কিনা। কিন্তু আমি এটা ফলো করছি যাতে আমরা আয়োডিনযুক্ত লবণ যেটা ইউজ করছি সেটা যেন ঠিকঠাক পাই। আওয়াজটা বন্ধ করি। মশলাটা জানি না দেখতে পাচ্ছেন কিনা, এবং মশলাটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, গাঢ় হয়েছে, অর্থাৎ কুকিংটা কিন্তু হয়ে গেল হালকা। এবারে এখানে হালকা একটু জল দেবো। আসলে এক্সস্ট ফ্যানটা বন্ধ রেখেছি, তাই আসলে এক্সস্ট ফ্যানটা একটু শব্দ করছে, বেশি মাত্রায়। মশলার নাকে ঢুকে গেছে। দেখা কি যাচ্ছে? আমি তো একাই ভিডিওটা করছি স্ট্যান্ডে রেখে, বুঝতে পারছি কি যে কড়ার ভেতরে কিভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা। আমাদের বেসিনটা একেবারে সামনেই রয়েছে, হাত ধোয়ার জন্য বা জল ইউজ করার জন্য। কিচেন কুকিং এর এইটা চিকেন কুকিং, সরি চিকেন রান্না করতে গেলে মশলা তৈরিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মশলা যত ভালো হবে আপনার তরকারি পরিবার সুন্দর হবে। অনেকে অনেক কিছু হয়তো দেয়, কিন্তু এটা একদম সিম্পল ঘরোয়া রান্না, যাতে মানে স্বাস্থ্য দিকটা তো দেখতে হবে। শুধু প্রচণ্ড গ্রেভি করে দিলাম অনেক কিছু দিয়ে, তারপরে দিন শরীর খারাপ হলো, এটা না করে আমার মনে হয় এইরকম সিম্পল কুকিং, কিন্তু এটা খুব টেস্টফুল হয়, খারাপ কিছু না, খুব ভালো হয়, এটা করা যেতে পারে। আপনি আমার এই এটাও
ফলো করতে পারেন। তবে হ্যাঁ, মানে আমার এই চ্যানেলে এই প্রথম আমি কুকিং করে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুদের অনুরোধ যে আমার এই প্রয়াস কেমন লাগলো এটা কিন্তু কমেন্টসে লিখবেন প্লিজ, কারণ বুঝতেই পারছেন lots of efforts have been given here. অনেক সাধনা করে এটা শিখতে হচ্ছে। ফলে আপনাদের কমেন্টটা একটু পেলে অনেক সময় না মশলাটা বসে যায়, তো সেক্ষেত্রে কোনো রকম চাপ না নিয়ে হালকা একটু জল দিয়ে কিন্তু কুকিংটাকে ঠিক করে নিতে হবে। জল একটু দিতেই হবে, তা নাহলে মশলাটা বসতে থাকে, বুঝছেন তো। আলুটা দিলাম, এরপর আমি মাংসটাকে, যে মাংসটা আছে মাংসটাকে দিয়ে খুব ভালো করে কষে দেবো খানিকক্ষণ। কারণ এই চিকেনের রান্নার সবচেয়ে মেন হচ্ছে যে মশলাটা প্রপারলি তৈরি করা, তারপরে মাংসটাকে একদম পারফেক্টলি কষে নিতে। মাংসটা পারফেক্টলি কষে নিতে পারলে কিন্তু আপনার একদম সুপার কোয়ালিটির চিকেন কুকিং হয়ে যাবে। দেখুন আমাদের লোকজন কম, তাই কম পরিমাণ মাংসের রান্না হচ্ছে, আর রাতের বেলাতে সবাই খুব হালকাই খায় আমাদের, তাহলে সেই পরিমাণ মতোই করছি যাতে আমাদের হয়ে যায়। কিন্তু দুপুরের চিকেনটা করলে আমাকে একটু বেশি পরিমাণে করতে হয়, আর রাত্রে একটু পরিমাণটা কম হলেও কোনো অসুবিধা নেই। চিকেনেও কিন্তু হালকা জল ছাড়ে, এইভাবে কষে একটু 1 মিনিটের জন্য যদি ঢাকিয়ে রেখে দিই তাহলে ওখানে একটু জল ছাড়বে। এখানটা চলছে, আচ্ছা আচ্ছা, জল আস্তে আস্তে ছাড়া শুরু হয়ে গেছে, আরো ভালো করে কষতে হবে। আর যদি দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে তাহলে হালকা মিনিমাম একটু জল দেওয়া যেতে পারে, কিন্তু সচরাচর দিতে হয় না, দিলেও হাফ কাপ মতো জল দেওয়া যেতে পারে। এটাকে ভালো করে আমি কষে নিচ্ছি। তবে এই ফাঁকে বলে রাখি যে এতক্ষণ ধরে যারা আমাকে সহ্য করছেন, আমাকে দেখছেন, যদি ভালো লাগে বা নিজেকে আমার সাথে একাত্ম মনে হয় তাহলে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, আর কমেন্টস করুন। আপনি লিখুন না আপনার কেমন লাগছে বা কি। হ্যাঁ, একটা পরিকল্পনার কথা বলছিলাম যে আগামী দিনে আমি চেষ্টা করবো, খুব প্ল্যানিং করছি কীভাবে করতে পারি বাড়ির কাজকর্ম সঙ্গে, যে ওই শনিবার রবিবার আমার ছুটি থাকে অফিস, তো এই 2 দিনে অন্তত একটা দিন আমাদের পাশাপাশি এলাকাগুলো যাব, গিয়ে সেই সমস্ত এলাকাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আমার মনে ইন্টারেস্ট ধরুন গ্রামীণ জনজীবন, মানুষ, তাদের রুজি রোজগার, গ্রামের মহিলাদের কালচার, তারা কীভাবে গ্রামে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন, মহিলারা নানা রকমের পেশা এখন যুক্ত রয়েছেন, তাদেরকে এক্সপোজ করা, বা বিভিন্ন গ্রামে গেলে সেখানকার মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা বা অন্য কোনো আর্কিওলজিক্যাল সাইটস যদি কোনো থাকে সেগুলোকে এক্সপ্লোর করা, এগুলো ভাবছি খুব তাড়াতাড়ি শুরু করবো। তো সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, যে আমি হয়তো মাসখানেকের মধ্যেই আমার যাত্রা শুরু করব ইউটিউবে নতুন করে। তো আপনারা সঙ্গে থাকলে খুব আশা পাবো, আগ্রহ পাবো, এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। তাহলে এই মোটামুটি আমার খরচা কিন্তু হয়ে এসছে, দেখছেন তো।
একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল না, পরিমাণ মতো জল দিই। কারণ খুব বেশি জল দিলে মাংসটা পাতলা হয়ে যাবে। এমন পরিমাণ জল দিলাম যেটা ফুটলে মাংসটা একটু, তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এইটা একটা স্টেজ। এরপরে আমি এই যে লবণ দেওয়ার কথাটা বলছিলাম, দুটা স্টেজে আর কি। তো দুটা স্টেজে লবণ দেওয়ার ব্যাপারটা হচ্ছে এইখানে, এই স্টেজে আমি আলাদা লবণ দেবো। তখন তো একবার দিয়েছিলাম যখন কষা শুরু করেছিলাম, এই সময় একবার দিব, আর লাস্টে যখন মাংসটা ফুটে আসবে তখন একটু আমি দেখে দেবো যে লবণটা পারফেক্ট হয়েছে কিনা। কারণ যে কোনো কুকিংয়ে বা তরকারিতে মানে লবণটা কিন্তু খুব মানে সবচেয়ে এসেন্সিয়াল কাজ। মানে লবণ যদি পারফেক্টলি থাকে তবে গিয়ে কিন্তু আপনার কুকিংটা ঠিক হবে। তাহলে আমি এটা একটু ঢাকছি, ঢেকে দিয়ে রাখছি, আর আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হচ্ছে আর কি দিচ্ছি। অনেকক্ষণ ধরেই তরকারিটা ফুটছে, তো এতক্ষণ আশা করছি হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট 7 মিনিট মতো ফুটলো। এবারে দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সিদ্ধ হলেই জানতে হবে যে মোটামুটি কুকিং প্রায় হয়ে এসছে, তো সিদ্ধ হয়ে গেছে। এরপর স্টেজে আমি কি করব, এখানে একটু হালকা গরম মশলা দিব, আর তার সাথে একটু চিকেন মশলা দিব। এই হচ্ছে আমার গরম মশলা প্যাকেট। এখানটা আমি হালকা, বেশি দিই না, আমি কম করেই দিই, যে এই একদম ছোট্ট চামচ এই প্লাস্টিকের এতে দিলাম। আর তার সাথে একটু পরে আমি একটু চিকেন মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। প্রায় তরকারি রান্নার প্রসেস কমপ্লিট। তার আগে এই এখন যেটা আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে যে লবণটা প্রপারলি হলো কি না, কম বেশি কি হলো সেটা একটু দেখে নেওয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট, লবণটা চেক করে নিতে হবে কিন্তু, তা নাহলে সব পরিশ্রম বৃথা। এইভাবে আমি চেক করে নিই হাতে একটু দিয়ে। আমি ইউজুয়ালি যেটা করি লবণ চেকের জন্য, আমি কিন্তু 1 টাইম না, আমি সবসময় 2 টাইম 3 টাইম চেক করি। কারণ আমি দেখেছি প্রথমবার যেটা মুখে দিই সেটা ঠিক বুঝা যায় না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, বা কি কম রয়ে গেছে, কি বেশি রয়ে গেছে। দ্বিতীয়বার করলে কিন্তু পারফেক্টলি বুঝতে পারি যে কিছু ড্রব্যাক রয়ে গেল কি না। তো দিস ইজ দ্য সেকেন্ড টাইম। এই দ্বিতীয়বারের জন্য আমি চেক করব। সুপার, নাইস, খুব সুন্দর হয়েছে। সঙ্গে থাকুন। তো দর্শক বন্ধুদের বলছি যে এতক্ষণ ধরে আপনারা আমার সাথে থাকলেন, আশা করছি এনজয় করেছেন। তো এরকমই সঙ্গে থাকুন, আগামী দিনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, পরপর ভিডিও আনার চেষ্টা করব। সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবচেয়ে বড় কথা, ভালো মন নিয়ে সমাজে এগিয়ে চলুন। নমস্কার।